সিলেক্টর কয়টা শিখছিলাম, কয়টা নিয়ে আলোচনা করছিলাম? সিলেক্টরস চারটা, আরেকবার একটু বলে নিই। পাঁচটা। তাহলে হলো যে টাইপ সিলেক্টর, HTML এর যতগুলো ট্যাগ আছে সবগুলো টাইপ সিলেক্টর। দুই, ক্লাস সিলেক্টর, যদি ডট ইউজ করি তাহলে এটা ক্লাস হয়ে যাবে, হ্যাশ ইউজ করলে বলি নাই ইউনিভার্সাল সিলেক্টর স্টার, তারপরে সিডো ক্লাস। ওকে, আর ইউনিভার্সাল সিলেক্টর বলছি, সিডো ক্লাস বলছি। তাহলে আইডি সিলেক্টর নিয়ে একটু আলোচনা করি। আইডি সিলেক্টর, আইডি সিলেক্টরের মিনিংটা হবে এরকম, ওই কোন ওয়ার্ড বা কোন লেটারের আগে যদি হ্যাশ ইউজ করি, আগেটা তো ডট ইউজ করছিলাম বলে হয়েছিল ক্লাস, আইডি হ্যাশ হলো আইডি। হ্যাশ ইউজ করলে যেরকম ধরেন NAZMUL নাজমুল, এই যে আমি লিখতে পারি COLOR কালার রেড, হ্যাঁ ফেসবুক যেটা করতেছে হ্যাশ ইউজ করে। তো হ্যাশের কারণে এটা হলো আইডি সিলেক্টর, হ্যাশের জন্য এটা আইডি আর ডটের জন্য এটা ক্লাস সিলেক্টর। ক্লিয়ার হতে পারছি? এবার দুইটাই তো একই সিলেক্টর বা একই রকম সিলেক্টর, তাহলে দুইটা সিলেক্টরের দরকার কি ছিল? তাহলে দুটো সিলেক্টরের মধ্যে একটু পার্থক্য একটা বলি, তখন আরো মনের মধ্যে কাজ করবে যে স্যার এটা দরকারই নেই। দুটো সিলেক্টরের মধ্যে পার্থক্য হলো আমাদের যে ব্রাউজার, সে ক্লাসটাকে খুব দ্রুত রিড করতে পারে, তুলনামূলকভাবে অনেক স্লো রিড করে আইডি সিলেক্টরকে। এখন বলবেন স্যার এটা তো দরকারই নেই, তাহলে কি বলছি? ক্লাস সিলেক্টর খুব ফাস্ট, আইডি সিলেক্টর সেই তুলনায় অনেক স্লো রিড করতে পারে কম। তো আইডি সিলেক্টর যত বেশি ইউজ করবেন কিছু মাইক্রো সেকেন্ড কমবে। তো মাইক্রো সেকেন্ড একটা সময় পুরো ওয়েবসাইট রেডি করলে অনেক আইডি সিলেক্টর আসবে, এক সময় তো 1 মিনিট হয়ে যাবে। তো 1 মিনিট লেট করা মানে কি অনেক বিশাল ব্যাপার একটা ওয়েবসাইটের জন্য, কারণ আপনি তো নিজেও থাকবেন না, ওটা লোডিং দেখালে তো আমরা কিছুক্ষণ থাকিও না, দেখিও না, বসিও না, নাকি? একটা ওয়েবসাইটের অপশন দেখাই, ধরেন ওয়েবসাইটটা লোড নিতে টাইম লাগে। এখন আমার মাথায় কাজ করতেছে ওয়েবসাইটটা লোড নিতে টাইম লাগে, কি করলে ভিজিটরকে আটকে রাখতে পারবো? তখন মাথা থেকে একটা চিন্তা বের হলো, princefunny.blogspot.com এন্টার দিলাম, দেখেন কি ঘটে। আমি জানি আমার ওয়েবসাইটটা টাইম লাগে, এখন কি করছি? একটা অ্যানিমেশন দিয়ে রাখছি, ওই অ্যানিমেশনটা কি করে সেটা দেখতে দেখতে দেখবেন সাইট লোড নিয়ে গেছে। তো যদি আইডি ইউজ করেন তাহলে ওয়েবসাইটের লোড টাইম বেড়ে যায় আইডি ইউজ করলে। ফেসবুকে দেখেন আইডি ইউজ করছে এবং বড় বড় বিগ মানে আমাদের ডেভেলপাররা আইডি ইউজ করে। কাহিনী কি? কাহিনীটা আর কিছু না, হয়তো ক্লায়েন্ট টাকা কম দিছে, সে সাইটটা আইডি দিয়ে করে দিছে, সাইট ভারী হয়ে গেছে, এবার ক্লায়েন্ট বলবে যে সাইটটা একটু স্লো করে, মানে স্পিড বাড়াও, আবার টাকা দিয়ে আবার স্পিড বাড়াবো, এই একটা ব্যাপার। 2 নম্বর ব্যাপার হলো যে আইডিটা আসলে খুব জরুরি। কখন জরুরি সেটা বলি, যে জাভাস্ক্রিপ্ট, PHP এবং মাইস্কুয়েল ডাটাবেস এরা আইডি নিয়ে কাজ করে। ভবিষ্যতে যখন ডেভেলপমেন্টে যাবেন তখন এই আইডিটা খুব কাজে লাগবে। তাহলে আমরা ক্লাসটা ইউজ করবো CSS এর জন্য, আইডি ইউজ করবো কার জন্য? জাভাস্ক্রিপ্ট, PHP এবং ডাটাবেসের জন্য। ওই যে ফর্ম থেকে যে কালেক্ট করে না আপনাদের ডাটা, ওইগুলো আইডি দিয়ে কালেক্ট করানো যায়। আমরা তো মেইন দিয়ে কালেক্ট করাচ্ছি, ওটা আইডি দিয়ে অনেক কিছু করা যায়। যেরকম ধরেন ফর্মের পাসওয়ার্ড একটা লিখলাম, আরেকটা ফিল্ড থাকে, পাসওয়ার্ড কনফার্মেশনের জন্য একটা ফিল্ড থাকে না? তাহলে ওই যে পাসওয়ার্ড যে কনফার্ম হবে তখন আইডি দিয়ে ওই ঘরটাকে চেনাতে হয় জাভাস্ক্রিপ্টে। জাভাস্ক্রিপ্ট তখন ধরতে পারে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আমি যেটা বললাম সেটা হলো জাভাস্ক্রিপ্টের একটা কোড, একটা ইভেন্ট। যাই হোক, জাভাস্ক্রিপ্ট নিয়ে যাওয়ার দরকার নেই, আমরা এতটুকু বুঝি ডেভেলপমেন্টে আইডিটা খুব জরুরি। তো আমি ডেভেলপমেন্টের জন্য আইডি ইউজ করব, আর CSS এর জন্য ক্লাস ছাড়া আর কিছু করবো না।
যদি আমরা জানি যে ক্লাস দিয়ে করলে সাইটটা ফাস্ট হয়ে যাবে, ক্লায়েন্ট আর টাকা দিবে না। স্লো হলে তো টাকা দেওয়ার একটা অপশন থাকবে, ক্লায়েন্ট বলবে যে স্লো হলো এবার একটু ফাস্ট করে দাও, আবার আপনাকে পেমেন্ট করবে। তো এক কাজ দুইবার করার দরকার নেই, দরকার হলে 1000 টাকা না হয় কমই দিল, কাজটা সলিড করে দিয়ে দেন, ভবিষ্যতে কাজে লাগবে। বুঝতে পারছেন? নিজের কাছে একটু হালকা লাগবে। ক্লিয়ার? না, ফেসবুক খুব মজার একটা ব্যাপার। ফেসবুক যেটা করে সেটা হলো যে আমাদের মতো ডেভেলপারদেরকে দিয়ে কাজ করায়, নিজের নামে চালায়। মজার জায়গা না এটা? গুগল কত খারাপ সেটা নিয়ে আমরা জানবো সামনে। গুগল কিন্তু এখন আমরা জানি গুগল মামা, কিন্তু গুগল মামা না, গুগল কিন্তু চাচা। বুঝলেন নাই? অনেকে চাচা ভালো সেটা বলতেছি না, কিন্তু বেশিরভাগই তো প্লাস পয়েন্ট থেকে মাইনাস পয়েন্ট হয় এখানে। কারণ মা বলে বলে আসে মাথার মধ্যে চাচারা কিন্তু খারাপ, মামারা খুব ভালো। মাই তো সবসময় ঘরের মধ্যে থাকে, বাবা তো থাকে না। তো সেই জন্য বললাম, আবার অনেকে মাইন্ড করেন না, কারণ চট্টগ্রামে এসে দেখলাম যে চাচারাই ভালো মামাদের থেকে। আবার দেখি যে অনেক ফ্যামিলিতে দুটোই ভালো। তো এই জন্য বলতেছিলাম, আমি ওভারঅলের কথা বলছি। তো যাই হোক, এখন আমরা জানি যে গুগল মামা কিন্তু খুব খারাপ, সেটা আমরা জানবো যে সে কি খারাপ। ফেসবুক যেরকম করে developers.facebook.com, কখনো ঢুকছেন? developers.facebook.com এ এসে সুন্দর করে নিজে একজন ডেভেলপার হয়ে যাবেন। আর কার্ডের মধ্যে, আপনাদের আইডি কার্ডের মধ্যে লিখবেন আমি ফেসবুকের ডেভেলপার। কেউ যদি বলে কিভাবে, বলবেন যে developers.facebook.com এ গেলে আমার আইডি পাওয়া যায়। আসলে যে কেউ খুলতে পারে। তো এখানে আপনারা যে লগ ইন করলে আপনাদের ফেসবুক আইডি দিয়েই লগ ইন হবে, তবে আপনি তখন ডেভেলপার হয়ে যাবেন ওদের। বেনিফিটের থেকে সব থেকে মজার বিষয় হলো যে ওরা যা তৈরি করে রাখছে সেগুলো ইউজ করতে পারি। আমি ওদের তৈরি করা জিনিস ইউজ করি, আমি ডেভেলপ করে কিছু দিই না। ওরা বলে যে ডেভেলপ করে দিলে ওরা যদি মনে করে যে এটা ইউজ করা যাবে তাহলে ইউজ করে, এরকম। তবে আপনার নাম ইউজ করবে না। এমন যদি হতো যে ওরা যদি ওদের ওয়েবসাইটে দেখাইতো যে আজকে নাজমুল হাসান এইটা ডেভেলপ করে দিছে, তাহলে ভালো লাগতো। টাকা পয়সা না দিক, অন্তত এটা বলছে তো, কিন্তু এটা বলবে না, ওরা ওদের নামে চালাবে। তো আমরা এখানে ঢুকি, আসলে ওই যে শেয়ারের বাটন দরকার হয়, কমেন্টসের বাটন অপশন দরকার হয়, এগুলো ডেভেলপ করে কেউ একজন রেখে দিছে, আমরা এখান থেকে ইউজ করি, কপি পেস্ট করি। ওদের এই হেল্পটা নেই আমরা। কিন্তু আসলে এখানে আপনাদের শিখতে হবে কিছু জিনিস। ফেসবুক কোন ফ্রেমওয়ার্কে আছে, তাদের এআই ডেভেলপ করে দিবেন, তাদের হয়তো সামনে এপিআই ডেভেলপ করে দিবেন, যে চ্যাটিং অপশনটা ডেভেলপ করে দিবেন। অনেকে আবার যে কি ডেভেলপ করে, ইমোজি ডেভেলপ করে, এরকম কিছু। বুঝতে পারছি? তো এগুলো করতে পারেন আপনি চেষ্টা করলে। তবে আমরা এগুলো করতে যাব না, আমরা যেটা করব সেটা হলো যে আমাদের মেইন টার্গেট থাকবে যেখান থেকে ওদের জিনিসগুলা যারা ডেভেলপ করে রাখছে তাদেরটা ইউজ করা। ঠিক আছে? এটা আমরা শিখবো, চিন্তা নাই। শুধু জানলাম, আমরা নিজেরাও ডেভেলপার হবো। এখান থেকে একজনকে ডেকে নিয়ে এসে আমি করে দেখাবো একটা অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, কিভাবে সাবমিট করতে হয়। সাবমিটের একটু নিয়ম আছে, আপনার সাবমিটটা রিজেক্ট হয়ে যেতে পারে অজ্ঞতার কারণে। আমি একবার দেখা দিব, তাহলে আপনারা এইভাবে করে ফেলবেন। আচ্ছা, তাহলে আইডি সিলেক্টর সবাই ইউজ করে আমি বলছি, তবে আমরা অ্যাভয়েড করে যাব। ক্লাস সিলেক্টর ইউজ করব আইডিটা শুধুমাত্র ডেভেলপমেন্টের জন্য। ঠিক আছে? আর দেখি আমি কোর্সের একটু সামনের দিকে আগার জাভাস্ক্রিপ্টের কিছু হালকা পাতলা টাচ দিব, তাহলে এডিট করতে পারবেন। ঠিক আছে? এখন যদি বলেন স্যার পুরোটাই টাচ দেন, তাহলে প্রায় 6 থেকে 7 মাস লাগবে জাভাস্ক্রিপ্ট শেষ করতে। প্রতিটা প্রতিষ্ঠান বলে যে 3 মাসে শেখাবে, কি শেখায় সেটা আমি বলে দিচ্ছি। এই যে মাইক অন আছে, আপনারা এটা সব জায়গায় পারেন ছড়াই দিয়েন, সমস্যা নেই, আমি ভয় পাই না। সেটা হলো যে ওই টিচারটা যদি বাংলা টিচার হয় আর আপনি যদি ইংলিশের ক্লাসে আসে, সে কি ইংলিশ শেখাবে? আপনার কি মনে হয়? সেই ক্লাসে এসে বলবে যে আমরা একটা কাজ করি, আমরা আজকে বাংলা শিখি। কথাটা সত্যি কিনা? আপনি নিজে যেটা পারেন সেটাই তো গিয়ে শেখাবেন, আপনি তো না পারা জিনিস শেখাতে যেতে পারবেন না। তার মানে প্রতিটা প্রতিষ্ঠানে যেটা হয় সেটা হলো যে বেসিক বলে, অ্যাডভান্স বলে, কিন্তু এসে শেষ পর্যন্ত ওই টিচারটা যেটা পারে সেটার দিকেই চলে যায়, আর বেসিক আর অ্যাডভান্স মিলিত করে দেখা ফেলে।
যেখানে বিপদটা হলো আপনারা তো বুঝতে পারেননি বা টের পাননি যে আসলে HTML এর কোথায় বিপদটা হতে পারে। সকালে ব্যাসকে জিজ্ঞেস করেন, সকালে ব্যাস আক্তার স্যারের ক্লাস করছে আর পরে আমার ক্লাস করতেছে এখন। তো সকালে ব্যাসকে একটু জিজ্ঞেস করেন ভূতে ওনাদের কি সমস্যা হয়েছে HTML এ। আপনারা বুঝতে পারেননি কারণ আপনাদেরকে ধরে 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 প্রতিটা অপশন আমি আলোচনা করছি, বলছি এটা 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 এটা। ওনাদেরকে একটু জিজ্ঞেস করেন তাহলে বুঝতে পারবেন। ওনারা CSS শেষ করে ফেলছিলেন কিন্তু জানে না CSS এর কয়টা পার্ট কিভাবে করতে হয়। দুই একজন একটু অ্যাডভান্স ছিল বলে ধরতে পারছে। বুঝতে পারছি? তাহলে ব্যাপারটা এরকম সব জায়গায় একই ঘটনা ঘটতেছে। আমরা না বুঝে কিছু প্রজেক্ট শিখি, এবার ভাবি যে বাহ আমি তো অনেক কিছু ডেভেলপমেন্ট শিখে গেলাম। এই প্রজেক্ট শিখে কোনো লাভ হবে না, কারণ প্রজেক্টগুলো তো আপনাকে দিবে না, এটা তো তৈরি হয়ে গেছে। তার মানে উবারের সফটওয়্যার তৈরি হয়ে গেছে, এটা আর কেউ চাইবে না। চাইবে কি নতুন কিছু অপশন। ওইটা তো ডেভেলপমেন্ট শিখাননি, শিখছে তো ওই অপশনটুকু। যে কারণে ধরে ধরে শিখতে হবে সবকিছুই। আপনি যদি কোর জিনিসটা শিখতে পারেন আপনি নিজে ডেভেলপ করতে পারবেন, সেটা তো এখন বুঝতে পারতেছেন। এখন আপনাদেরকে HTML থেকে যাই বলি আপনারা তৈরি করতে পারবেন আমার মনে হয়, সেটা আমি সামনেই পরীক্ষা নিলে বুঝবো। যেটাই বলবো সেটাই। আজকে আপনাদের সকালে ব্যাচে দিছিলাম ওই টেবিলগুলা, যে টেবিলগুলো আপনাদের আগে দিছিলাম বাড়িতে ঠান্ডা মাথায় বসে, ওনাদেরকে আজকে দিছিলাম। 3-4 জন তৈরি করতে পারে, কারণ ওই যে বলছি। আর আমারও দেখা হয়ে গেছে কারা কারা একটু অ্যাডভান্স আছে। 3-4 জন পাতেছে, বাকিরা বসেছিল। কিন্তু আপনারা দেখা গেছে যে ওইটা ছাড়া বাকিগুলো করতে পারতেছেন না, এখন শুধু ওইটাতে সমস্যা হচ্ছে। আমি এটা দেখা দিব, ওইটা একটু ট্রিকি দেখা দিব, চিন্তা নেই। তাহলে হ্যাশ দিয়ে নাজমুল লিখছি তো, এটা কোথায় ইউজ করব? ডেভেলপমেন্টে, জাভা স্ক্রিপ্টে। আমি ওটা নিয়ে একটু আলোচনা করে দিব, সমস্যা নেই। তাহলে আইডি সিলেক্টরটা ইউজ করব ওখানে। 2 আমরা ইন্টারনাল CSS এ একটা আইডি পেয়েছিলাম হ্যাশ টপ। এখন কি মনে পড়ে? এই হ্যাশটা ওই আইডি, ওখানে আইডিটা ছিল। তাহলে আমরা একটু এখান থেকে ঘুরে আসি যেখানে ছিলাম। এটা কপি করছিলাম, মনে আছে? এই যে লিংক করছিলাম, যে নিচে ক্লিক করতেছি উপরে উঠতেছে। তাহলে এই কোডের মধ্যে আমরা আজকে স্মুথ করব আমাদের ওঠাটা। এটা করে দেখাইছিলাম, এটা খুব দ্রুত উঠতেছে না ক্লিক করলে? CSS এ একটু করে দেখাইছিলাম। হ্যাঁ, তাহলে আমি এখানে STYLE স্টাইল সমান সমান HTML কে বলতেছি, HTML কে বলতেছি SCROLL, স্ক্রল বিহেভিয়ার হবে স্মুথ, এতটুকুই। তাহলে এটা স্মুথ ভাবেই উঠবে। ঠিক আছে, একটু স্মুথ ভাবেই উঠতেছে এখন। ওকে, এবার আসি। এখানে কি আমরা স্ক্রল ডিলে করে ইউজ করতে হবে? স্ক্রল ডিলে স্ক্রল অ্যামাউন্ট হবে। হ্যাঁ, স্ক্রল ডিলে স্ক্রল অ্যামাউন্ট গুলো ইউজ করতে হবে না? ওটা ইউজ হবে না, শুধু এটা স্ক্রল অ্যামাউন্টই হবে এটা। আচ্ছা, এবার আমি জানতে চাই যে আমরা অর্ধেক পর্যন্ত আসতে চাই, পুরো পেজের উপরে উঠতে চাই না, আবার পেজের ওখান থেকে নিচে নামতে চাই। তার মানে একবার অর্ধেক পেজ পর্যন্ত আসবো, অর্ধেক পেজ থেকে আবার নিচের দিকে নামবো, আবার যদি উপরে উঠতে ইচ্ছা হয় উপরে উঠতে পারবো অর্ধেক পেজ পর্যন্ত, পুরোটা না। এখন তো পুরোটা উঠতেছে। তাহলে এবার ইউজ করতে পারবো, আমাদের হাতে আছে, আমি বলছিলাম যেটা হ্যাশ মানে হলো আইডি সিলেক্টর, বলছি না? আর ডট মানে প্লাস। তাহলে এই যে হ্যাশ টপ লেখা আছে এটা কেটে দিয়ে আমি লিখতেছি হ্যাশ নাজমুল। অনেকটা ক্লাসের মতো, ক্লাস তৈরি করে নিছি, এটাও আইডি তৈরি করে নিছি। কন্ট্রোল এস, অর্ধেক বরাবর গিয়ে আমার কাছে এখানে একটা প্যারাগ্রাফ নিতে পারি আমি। টি হ্যাশ NAZMUL লগইন 1000 ওয়ার্ড আসছে, কন্ট্রোল এস, রিলোড
দেখেন এখানে 1000টা ওয়ার্ড আছে এবং আমি যখন নিচ থেকে এখন চাপ দিব তখন পুরোটা টপে যাবে না, যেখানে গিয়ে আইডি নাজমুল পাবে ও সেখানে গিয়ে আটকাবে। ক্লিক করতেছি, লরেন ইপসামে গিয়ে আইডি নাজমুল ছিল, আইডি সমান সমান নাজমুল, ওখানে গিয়ে সে আটকাইছে, পুরোটা জানি এখন। তার মানে যেখানে ওই নামটা পাচ্ছে, ওই আইডিটা পাচ্ছে, সেখানে গিয়ে আটকাচ্ছে। এবার আমরা একটা কাজ করে দিতে পারি, এখানে বলতে পারি যে AHREF সমান সমান হ্যাশ BUTTOM বা যে কোনো কিছু দিতে পারতেন, কোনো সমস্যা নেই। দিয়ে আমি এটাকে ক্লোজ করে দিয়ে বলতেছি, আমি জানি BKTTC, তাহলে এইখানে লিখেছি গো টু BOTTOM না BUTTOM, আচ্ছা বাটম হয়ে গেছে এটা না। আচ্ছা এখানে এসে আমি বলতেছি যে এটা আসবে হলো এই পর্যন্ত, কন্ট্রোল এক্স, এ হ্যাশ BOTT ও না BKTTC লিখছি, BKTTC লিখছিলাম না, হ্যাশ BKTTC। তাহলে না এটা আইডি BKTTC হওয়ার কথা ছিল, উপর থেকে কোথায় নামছে দেখি, হ্যাঁ আইডি BKTTC হওয়া ছিল, দরকার ছিল, ভুলেছে একটু, এটা হওয়ার কথা ছিল আইডি BKTTC, H1 আইডি সমান সমান BKTTC, H1 হয়েছে, লিঙ্কটা কেটে গেছে, কন্ট্রোল এস, রিলোড, দেখেন গো টু বটম লেখা আছে। আমি যদি এখানে ক্লিক করি ইন্টারনাল লিঙ্কে নিয়ে আসছে, আর এখানে ক্লিক করলে আমাকে নিয়ে যাচ্ছে, তাহলে আমি পেজের যে কোনো জায়গায় লিঙ্ক করতে পারি হ্যাশ দিয়ে, আইডি সিলেক্টর দিয়ে। তাহলে আইডি সিলেক্টর আসলে কাজ করতেছে এইভাবে। আমাদের এখানে আইডি আমি লিখছিলাম যে আইডি সিলেক্টর, আপনি এক জায়গায় লিখবেন হ্যাশ NAZMUL, আর আরেক জায়গায় গিয়ে লিখবেন হলো AHREF হ্যাশ নাজমুল। এখন আসলে এখানে যখন ক্লিক করা হচ্ছে তখন যাচ্ছে এই আইডিটাকে খুঁজে বের করতেছে, কারণ এটা হ্যাশ নাজমুল মানে হলো আসলে আইডি নাজমুল, এই হলো ব্যাপার, আর কিছু না। ক্লিয়ার হতে পারছি? তো আইডিটা আসলে অনেক কাজে ব্যবহৃত হয় ডেভেলপমেন্টে, আর এটা একটা ফর্মুলা পাইলেন যা এখানে কাজ হয় বিভিন্ন পেজের বিভিন্ন জায়গা নামানামি করার জন্য। এখন ওয়ান পেজ প্যারালাক্স ডিজাইন নামটা শুনছি, ওয়ান পেজ প্যারালাক্স ডিজাইন একজন শুনছে আর বাকিরা শুনে নাই। প্যারালাক্স জিনিসটা বুঝি না কি, প্যারালাক্স বলতে কি বোঝায়, এইখানে কোন একটা ছবি আছে, ঠিক আছে, আমি যখন নিচের দিকে নামবো ছবিটা আস্তে আস্তে আমার সাথে উপরের দিকে উঠবে, আমি নামবো বিপরীত দিকে যাবে, আমি নামবো ছবি বিপরীত দিকে যাবে, বুঝতে পারছি? এইরকম ইফেক্ট গুলাকে বলা হয় প্যারালাক্স ইফেক্ট। এরকম ওয়েবসাইট পাওয়া যায় যেটা এক পেজের, আমরা হোমে ক্লিক করব একটু নামবে, অ্যাবাউটে ক্লিক করব আরেকটু পার্টে নামবে, আবার উপরের দিকে যাব উপরের দিকে যাবে, সব এক পেজের মধ্যেই হবে, পুরো ওয়েবসাইটটা মেনু হবে একটা। আমরা যদি দেখতে চাই অবশ্যই নেটে প্রচুর পাবো। আমি লিখতেছি ফ্রি HTML ওয়ান পেজ প্যারালাক্স টেমপ্লেট থিম ফরেস্ট,
এখানে ওই সাইটটা স্লো, লোড টাইমটা দিয়ে রাখছে একটা অ্যানিমেশন। এই যে সাইটে আসছি, এখন এই সাইটে আমি যখন অ্যাবাউটে ক্লিক করতেছি, নিচে নামছে, আবার হোমে ক্লিক করতেছি, তার মানে এক পেজের মধ্যে নামতেছে, এক পেজের মধ্যে সব আছে। ওয়ার্কে ক্লিক করি, ওয়ার্কে নিয়ে আসছে টিম, প্রাইসিং, নিউজ, কন্ট্যাক্ট, আবার হোমে ক্লিক করলে একবারে উঠে যাবে। তার মানে আসলে এগুলোর পিছনে আইডি লেখা আছে কিনা সেটা আমার দেখার বিষয়। কন্ট্রোল ইউ, আমরা দেখতে চাই যে ওরা কি করছে এবং আমাদের কথা ঠিক আছে কিনা। আমি খুঁজে বের করি হোম, কন্ট্রোল এফ, HOME, হোম বলতেছে 0, HOME, এটা কোনো কথা হলো? ছোট হাতের HOME, এখানে তো হোম চোখ বন্ধ করে দেখতেছি যে হোম। অ্যাবাউট, ABOUT, না PHP তো ইউজ করবে না, জাভাস্ক্রিপ্ট ইউজ করছে। ওয়েবসাইটের মধ্যে কোনো HTML নাই, স্যার ইফ এলস বলে জাভাস্ক্রিপ্ট আছে। জাভাস্ক্রিপ্টের মধ্যে এই যে ইউজ করছে। হ্যাঁ, ওর থেকে বেশি আমি চালাক, চিন্তা নাই, আমি অন্য কাজ করব। ডেস্কটপ, ওকে, ছবিগুলো আসেনি বাট এমনিতে কাজ করতেছে, আর ছবিগুলো আসছে, ফাইন। তাহলে এই যে ওয়ার্ক কাজ করতেছে, টিম কাজ করতেছে, সবই কাজ করতেছে। এবার আমরা দেখি এটা এখন অফলাইন হয়ে গেছে। এখন ওর থিম আমার হাতে, ও এত কষ্ট করে ডিজাইন করছে, আমি এক ক্লিকে ডাউনলোড করে ফেলছি। এটাই হলো মজা HTML এর। আমরা চলে বিদেশে গেছি। এখন দেখেন এই যে হোম লেখা আছে, হোমের পাশে কি লেখা আছে দেখেন তো, এবং এ কোথায় যাবে সেটাও সেকশনের মধ্যে লেখা আছে কিনা, তার মানে আইডি হোম আছে কিনা কোথাও এখানে। তাহলে দেখি আইডি হোম, কন্ট্রোল F দিয়ে খুঁজে বের করি। আইডি সমান সমান হোম, তার মানে এই যে আইডি হোমে আসতেছে এটা, বুঝতে পারছি। আর আমি যে ওর ওয়েবসাইটটা আসলেই চুরি করছি কিনা সেটার প্রমাণও দেখতে চান তো, তাহলে আমি ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটটার নিড দ্য ক্রিয়েটিভ এক্সপার্টস, এই জায়গায় এক্সপার্টসে আমার নাম ইউজ করি, তাহলে তো হয়ে গেল, বুঝে যাবেন। কন্ট্রোল F, কন্ট্রোল V, NAZMUL, নাজমুল, HASN, হাসান, কন্ট্রোল S। কোন সাইডে চলে গেছে? ও আচ্ছা, সাইড চেঞ্জ হয়ে গেছে। আমাদের কোনটা এটা? ছবি চেঞ্জ করলে তো হয়ে গেল, থিম রেডি। আর আপনারা ওয়েবসাইট কি শিখতেছেন আমি তো বুঝতেছি। কত ডলারের থিম ছিল? $14 থিম। হ্যাঁ, আপনি নিয়ে পুরাটা কালার টালার চেঞ্জ করে আপনি ডিজাইন করছেন, কারো ধরার কিছু নাই, বলার কিছু নাই। আচ্ছা, যা দেখছেন ভুলে যান, এটা আমরা পরে চিন্তা করব। আগে আমরা যেখানে শিখতেছিলাম কষ্ট করি, তারপরে মনে করেন যে সামনে একটা ঝলক দেখছেন, সামনে কিছু আছে আমাদের জন্য, আমরা পারবো, এটা বুঝে যাচ্ছে। আগে একটা ট্রাই করি যে আমরা নিজেরা পারি কিনা, তারপরে কি ওখানে যাবো। তবে নিজেরা পারবো অবশ্যই পারবো না, আমরা সবাইকে বলবো আমরা কিছু পারি না, আমরা শুধু পারি পুরো ওয়েবসাইট তৈরি করতে। তো ওনারা যখন বলবে যে এটা কি ধরনের কথা, কাজ দিয়েই দেখেন, মজা যদি তাকে না দিতে পারেন কথায়, তাহলে সে কাজ দিবে না আপনাকে। এটাও কিন্তু একটা গুণ একটা ফ্রিল্যান্সারের, যে কাজ নেওয়া, বুঝতে পারছেন। ক্লায়েন্ট আমাকে জিজ্ঞেস করে কিছু পারো,
কিছুই পারি না, আপনি শেখান। ক্লায়েন্ট খুশি হয়ে যায়, কেন? যে এর মধ্যে কিছু নাই, আমি কিছু দিলে আমার কাছ থেকে শিখবে, তাহলে শেখাই। তখন ভিডিও করে করে পাঠায়। আর আমি যদি বলতাম আমি এক্সপার্ট, তখন আমাকে দিত কোড, মাথা ঘুরাই দিত। এখন ভিডিও করে পাঠায় যে এটা এখানে বসাও, এটা এখানে বসাও, তুমি তো কিছু পারো না, আমি দেখা দিচ্ছি ভিডিও করে করে। এটাই মজা বেশি। আচ্ছা, তাহলে এটুকু বুঝছি আইডি। তাহলে কয়টা হইলো? আইডি সিলেক্টর একটা শিখলাম। এবার আজকে যাবো ডিসেন্ডেন্ট অ্যাডজেসেন্ট সিলেক্টর, দেখাইছি? তাহলে এটা নিয়ে আলোচনা করা হয়ে গেছে। হ্যাঁ বলেন। আইডি জায়গায় ডট, লিংকে ডট কাজ করে না, লিংকে ডিফল্টে হ্যাশ দেওয়া আছে, ডিফল্টে। এটা তো আমরা চেঞ্জ করতে পারতেছি না, বুঝতে পারছি? হ্যাশট্যাগ ইউজ করছে, যে হ্যাশট্যাগ বলতেছে বারবার, ওই হ্যাশ ইউজ করছে এই কারণে। হ্যাশটা ওই যে ডেভেলপমেন্টের জন্য ভালো হয় হ্যাশ। আর ডটটা হলো এক্সটেনশনের আগে ইউজ হয়, যে কারণে ডটটা এখানে রাখেনি। যেরকম ডট এচটিএমএল, তখন এটা হয়ে যাবে এক্সটেনশন। ডট ইএক্সি, ডট জেপিজি, ও তখন ভাববে এটা এক্সটেনশন, এই জন্য হ্যাশটা ইউজ করতেছে। আচ্ছা, তাহলে ডিসেন্ডেন্ট অ্যাডজেসেন্ট আমরা শিখছি। আর কি করা যায়? আরেকটা শিখি, অ্যাট্রিবিউট সিলেক্টর। এটা বাদ দিব কেন? অ্যাট্রিবিউট সিলেক্টর, অ্যাট্রিবিউট সিলেক্টর হলো অ্যাট্রিবিউট ধরার জন্য। যেরকম ধরেন ইমেজ, আমরা লিখতেছি আইএমজি, ইমেজ এসআরসি এর মধ্যে one.jpg, ওকে। তাহলে এখানে লিখতেছি one.jpg, এই হয়ে গেছে। বিশাল বড় পিকচার হয়ে গেছে, এটা একটু ছোট করে ফেলতে হবে। তাহলে উইথ WIDTH, উইথ লিখতেছি 300 পিক্সেল। বুঝছেন না এখন? ওকে, এখন আমরা চাচ্ছিলাম যে ইমেজের বর্ডার ইউজ করতে, ইমেজের একটা বর্ডার আসুক। তাহলে আমি ইউজ করতেছি আইএমজি কে বললাম, সিলেক্ট করলাম। ও হ্যাঁ, ইয়েস, STYL স্টাইল। আইএমজি কে ধরলাম, ইমেজ বর্ডার BORDER। বর্ডার আমরা জানি কতটুকু মোটা হবে, 2 পিক্সেল মোটা হবে, 20 পিক্সেল হয়ে গেছে, 2 পিক্সেল মোটা। সলিড হোক, সলিড, আর রেড কালারের আসুক। হয়েছে? কিন্তু ইমেজ তো আমার আরেকটা থাকতে পারে, পারে না? 2.jpg, দুইটা ইমেজকেই সে রেড কালার করছে। তাহলে সেই ক্ষেত্রে এখন কি করা যেতে পারে? ক্লাস চেঞ্জ করতে চাচ্ছেন, কিন্তু আমি একটু ডিটেইলসে অ্যাট্রিবিউট সিলেক্টর দিয়ে ধরবো। তাহলে আমার আর টেনশন হচ্ছে না কেমন অ্যাট্রিবিউট সিলেক্টর। আমি ধরতেছি এই হলো আমাদের অ্যাট্রিবিউট সিলেক্টরের লেখার সিস্টেম, যেটার মধ্যে এস আর সি কে ধরলাম। সমান সমান কি আছে এস আর সি এর মধ্যে? 1.jpg। বুঝতে পারলাম কিনা? এখন একদম নির্দিষ্ট হয়ে গেছে
কোন পিকচারের কথা আমরা বলছি, কোন পিকচার, যে এসআরসির মধ্যে 1.jpg এই পিকচারের কথা বলছি আমি, অন্য কোন পিকচারে যাবে না সে, একদম নির্দিষ্ট। এখন এসআরসির মধ্যে 1.jpg আপনারা কপি পেস্ট করে নিয়ে আসলে এটাকে কপি পেস্ট করে নিয়ে এসে তার আগে পরে শুধু একটা থার্ড ব্র্যাকেট লাগাই দিলেই হয়ে গেল, ওটাও একটা সিলেক্টর, অ্যাট্রিবিউট সিলেক্টর। তার মানে অ্যাট্রিবিউট দিয়েও আলাদা করে ধরা যায়। এতদিন ট্যাগ দিয়ে দেখতেছিলাম, এবারে আরেকটু অ্যাডভান্স জানলাম যে অ্যাট্রিবিউট দিয়ে ধরা যায়। ঠিক আছে, তাহলে গ্রুপিং সিলেক্টর লেখেন একটা 55টার কথা বলছিলাম, এতগুলো মাথা নিতে পারবেন না, যেগুলো দরকার সেগুলো নিয়ে আলোচনা করে দিচ্ছি, সেগুলোই আমরা ইউজ করব। একজন মাত্র একটা সিলেক্টর দিয়ে পুরো ওয়েবসাইট ডিজাইন করে ফেলছে, সেটা হলো ক্লাস সিলেক্টর। তো এটা নির্ভর করতেছে, আপনার লেখা কমে যাবে আস্তে আস্তে, মানে HTML লেখা কমে যাবে, আপনি দেখে দেখে CSS এ বসে বসেই ডিজাইন করে ফেলতে পারবেন। আর একটা মজার ঘটনা ঘটবে, এই যে সারা বছর কাজ করবেন বিভিন্ন ক্লায়েন্টের, CSS ফাইল একটাই থাকবে, ওই ফাইলটা শুধু কপি পেস্ট করে নতুন ক্লায়েন্টকে দিবেন, কারণ সব তো লেখাই আছে, নতুন কিছু অ্যাড করলে আবার এটা কপি করে রেখে দিবেন। না এটা চোরাই বিদ্যা না, এটা তো আপনি হাতে তৈরি করা, আর শুধু HTML লিখে দিবেন তাকে। CSS তো আপনি জানেনই, এটা স্টাইল, আপনি যেহেতু আপনার হাতে লিখবেন আপনি জানবেনই কোনটা দিয়ে কি করছেন, মানে একটা কমন থাকবে যেটা কপি পেস্ট করে শুধু আপনি HTML লিখে দিবেন। হ্যাঁ করতেছি, আসতেছি। আচ্ছা এটুকু বুঝছি, এবার আসি যে গ্রুপিং সিলেক্টর। গ্রুপিং, তাহলে আমরা গ্রুপিং সিলেক্টর বোঝার জন্য আমি এখানে প্যারাগ্রাফ লরেম 30 H1 লরেম 10 বোল্ড লরেম 5 ইটালিক লরেম 2 লরেম 2। ওকে, তাহলে এখানে অনেক টাইপের ট্যাগ আমরা লিখছি। সবগুলা ট্যাগের কমন একটা জিনিস হলো যে সবগুলা ট্যাগের ফন্টের যে ফ্যামিলি তারা সেম, তারা কমন, সাইজ তারা অন্য ভিন্ন, কালার ভিন্ন, কিন্তু কমন একটা কোথায় যে তাদের সবারই স্টাইল, ফন্টের স্টাইল সেম। তাহলে আলাদা আলাদা করে প্রপার্টিস লেখার দরকার নাই, একসাথে সবাইকে ধরবো। তাহলে প্যারাগ্রাফ কমা, তারপরে কি ছিল H1 কমা বোল্ড কমা ইটালিক, গ্রুপ হয়ে গেল সবাই একসাথে, এবং সবার ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি FONT, ফন্টের ফ্যামিলি আমি দিচ্ছি জর্জিয়া মনে হয় এটা নাকি টাইম নিউ রোমান, তো পরেরটা এইটা হলো মেইন। এটা যদি রিড করতে না পারে তখন এটা রিড করবে, এটা রিড করতে না পারলে টাইমস তো আছে, আর সেটাও যদি না পারে সেই ফন্ট রিড করবে। ফন্ট কয় ধরনের? থাক আজকে মাথা গরম করবো না, আজকে এমনিতেই মাথা গরমের কাজ আছে। দেখেন সবার ফন্ট এখন সেম, একই ফন্টের আন্ডারে সবাই চলে আসছে, একই ফন্ট, কারণ তারা একটা গ্রুপের মধ্যে আছে। এটাই গ্রুপিং সিলেক্টর। গ্রুপিং সিলেক্টর হলো সবগুলা একসাথে কমা দিয়ে দিয়ে লিখলে ওরা গ্রুপিং হয়ে যায়, এক গ্রুপে পড়ে যায় তারা, সেটাকেই বলতেছে গ্রুপিং সিলেক্টর। হ্যাঁ এই গ্রুপের মধ্যে সব ফন্টগুলো আছে না, সব ফন্টের ফন্ট চেঞ্জ হয়েছে সবার। তাহলে আরেকটু বোঝার জন্য আমি কালার চেঞ্জ করি, সবার কালার চেঞ্জ হবে, সবার সেম কালার হবে, কারণ সবাই একই গ্রুপের মধ্যে আছে, সবাইকে একসাথে ধরছি, একসাথে ধরে শাস্তি, সেটাই গ্রুপিং। তার মানে গণগ্রেপ্তার যেটা বলছেন সেটাই, PHLBI যাদেরকে ধরছি তাদেরকে একসাথে আমরা একই প্রপার্টিস একই ভ্যালু দিছি, তাহলে আমাদের লাইন কমলো, নাহলে সবারকে আলাদা আলাদা করে লিখতে হতো। হ্যাঁ ক্লাস দিয়ে দিয়ে অথবা আলাদা আলাদা করে ধরতে হতো, এখন একসাথে ধরে দিছি। বুঝতে পারছি? তাহলে এটাই গ্রুপিং। গ্রুপিংটা লাগতে পারে অনেক সময়, হ্যাঁ লাগবে, কারণ
বডিটাকে একই ফন্ট, H1 কে একই ফন্ট, যাদেরকে একই ফন্ট দিব তাদেরকে একটা গ্রুপে নিয়ে এসে ফন্ট দিয়ে দিব, ওরা ওই ফন্টের আন্ডারে চলে যাবে। ঠিক আছে? ওকে, তাহলে এটার আগে আর কি কি করা যেতে পারে? এটার সাথে সবই ইউজ করতে পারবেন। যেরকম প্যারাগ্রাফ যদি হয় ক্লাস, তাহলে ডট বসান। প্যারাগ্রাফ এটা H1 যদি হয় আইডি, তাহলে হ্যাশ বসান, কোনো সমস্যা নাই, শুধু কমাটা ঠিক মতো লিখেন। সোজা কথা কমা দিয়ে হচ্ছে সম্পর্কে আমরা কাটতে কমা দিয়ে একসাথে গাঁটটি বাঁধলেন, ঠিক আছে? এবং অ্যাট্রিবিউট, এটা তো আর এটা তো ছবির আর ফন্ট চেঞ্জ হবে কি? তবে হ্যাঁ, ওই যে উনি যেটা বললেন যে এখানে দুইটা ছবি আছে, তাহলে দুইটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি কিনা, তাহলে হ্যাঁ, এখানে আমরা কমা দিচ্ছি, কমা দিয়ে এই যে আবার লিখে দিলাম, তবে এটাকে অ্যাট্রিবিউটের আন্ডারে নিয়ে আসতে হবে, থার্ড ব্র্যাকেট। এখন বুঝাচ্ছে এইটা একটা অ্যাট্রিবিউট সিলেক্টর, এটা একটা অ্যাট্রিবিউট সিলেক্টর, যেটা হইছে কমা দিয়ে গ্রুপিং সিলেক্টর। কন্ট্রোল এস আসছে দুইটারই। এখন স্যার আমি বলছিলাম স্যার দুইটা পিকচারকে একসাথে করে রিপ্লেস করা যায় কিনা? আমি ইনস্টাগ্রামে স্লাইডলি স্লাইড চেঞ্জ হয়, মানে স্লাইডারের কথা বলতেছেন? স্লাইডের মতো এটা মানে দুইটা একটা সব একই সাথে। জাভাস্ক্রিপ্ট আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হলো যে মাউস যদি হোভার করি তখন গিয়ে ছবি চেঞ্জ হবে, হোভার সরাই ফেলবো তখন হোভার ইফেক্টে দেওয়া যেতে পারে। তো মোবাইলে কি এখানে 3-4টা ছবি এরকম দেওয়া যায়? হোভারে যেটা করা যেতে পারে সেটা হলো যে উপরের ছবিটাকে উপরের ছবি আর নিচের ছবি একটা রাখা যেতে পারে, উপরে উপরে যখন হোভার করব তখন একটা ছবি অপাসিটি কমে যাবে, আরেকটা ছবি দেখা যাবে। হোভার সরা ফেলবো, এইটার অপাসিটি ঠিক হয়ে যাবে, ওটা দেখা যাবে না। এরকম কিছু করা যেতে পারে। তবে আপনি যেটা বলতেছেন স্লাইডার, সেটা আমরা বুটস্ট্র্যাপেই পেয়ে যাব, এই সামনেই সিএসএসটা শেষ করি, সেটাতেই পেয়ে যাব। আচ্ছা, তাহলে কয়টা হলো? অ্যাট্রিবিউট সিলেক্টর, গ্রুপিং সিলেক্টর, আরো একটা জিনিস জানতে হবে, সেটা হলো ড্রপ ক্যাপ। ড্রপ ক্যাপ এমএস ওয়ার্ড কি আছে আমাদের এখানে? হ্যাঁ আছে। এটা খুব ইম্পর্টেন্ট, এটা লাগবে। এই যে এল অক্ষরটা এরকম দেখেন এখানে ইনসার্টের মধ্যে ড্রপ ক্যাপ, এরকম একটা অপশন ছিল এখানে, যেটা কয় ঘর পর্যন্ত হবে? 2 ঘর। দেখি কোন বইতে দেখছেন এরকম? তাহলে আমাদের লাগবে, ওয়েবসাইটে অনেক সময় লাগে, এটা ক্লায়েন্ট বলে ড্রপ ক্যাপ ইউজ করতে, এটাকে বলা হয় ড্রপ ক্যাপ। ঠিক আছে? এটা সিএসএস এ কিভাবে করব? তাহলে কোন লেটারটাকে ধরছে? এটা প্রথম অক্ষরকে, তাহলে ওখানে নোট করেন CSS3 ফার্স্ট লেটার বলে একটা কথা আছে, ফার্স্ট লেটার। তাহলে ফার্স্ট লেটার এটাকে বলা হচ্ছে এরকম, আমি স্টাইলে আসছি, CSS3 ওটা লেখেন ফার্স্ট লেটার, FIRST ফার্স্ট, LETTER ফার্স্ট লেটার। ঠিক আছে? এটা CSS3। CSS3 চেনার উপায় কি? আপনি নিজেরা চিনতে পারবেন। আমি লিখি, আমি একটা এই প্যারাগ্রাফের করি এটা লরেনটাকে, ঠিক আছে? তাহলে আমি প্যারাগ্রাফের লরেনকে ধরবো, তাহলে কি হবে? ফার্স্ট লেটার কে? এল। কার ফার্স্ট লেটার? প্যারাগ্রাফের। এই হলো সিস্টেম লেখার, FIRST ফার্স্ট লেটার। ফার্স্ট লেটার এটা যে CSS3 সেটা চেনার উপায় হলো, এতদিন আপনাদেরকে দেখাই আসছিলাম শিরো ক্লাসে একটা করে ক্লোন, এই যে এ ভিজিটেড, এ হোভার, এ লিংক, ওগুলোতে কয়টা ক্লোন ইউজ করছেন? একটা। যেখানে দুইটা দেখবেন সেটাই হবে হলো CSS3। এই যে এখানে দুইটা, CSS3 তে দুইটা ক্লোন ইউজ করছে, এই যে দেখছি। ফার্স্ট লেটার বলতে বোঝাচ্ছে প্যারাগ্রাফের ফার্স্ট লেটারের কথা। এবার আমি যদি বলি COLOR কালার আর রেড, দেখি ফার্স্ট লেটারে কালার রেড হয় কিনা।
শুধু ফার্স্ট লেটারের কালার রেড হয়েছে, তাহলে এটার সাইজ বড় করে দিচ্ছি। ফন্ট সাইজ FONT ফন্ট সাইজ দিচ্ছি 30 পিক্সেল। দেখেন শুধু ফন্ট ওর চেঞ্জ হয়েছে, বড় হয়েছে না? তাহলে ড্রপ ক্যাপ করব কিভাবে? তাহলে বলতেছি FLOAT ফ্লোট লেফট। আমরা একটা জিনিস ফ্লোটের একটা জিনিস বুঝি না, যে ফ্লোট যদি জায়গা পায় তো উঠে যায়। এখানে তাই করছে, এল এর পরে ওই জায়গায় জায়গা পাইছে, ওই জায়গার উপরে ওটা উঠে গেছে। আরেকটা অ্যাডজাস্ট করতে গিয়ে এল এর ওই সাইজটা অ্যাডজাস্ট করতে গিয়ে ও উঠে গেছে। কোথায় উঠে গেছে দেখেন, এই যে উপরে। এখন আমাদের ড্রপ ক্যাপের মতো মনে হচ্ছে না? এলটাকে একটু বড় করে দিলে কয়েক ঘর পর্যন্ত করতে যাচ্ছেন সেটা। তাহলে আমি এটা 50, তাহলে এলটা দেখেন নেমে যাচ্ছে। তাহলে আমরা 50 না, এটা 35 ইউজ করি। আর যদি বলেন যে চারপাশে একটু জায়গা রাখতে, তাহলে আমরা জানি যে ফার্স্ট লেটারের চারপাশে ওইটার চারপাশে মার্জিনও আছে, প্যাডিংও আছে, বর্ডারও আছে। তা আমরা প্যাডিং বাড়াই দিই। কোন দিক থেকে প্যাডিং বাড়াবো? লেফটে আর বটমে, উপরে লাগবে না কিন্তু, শুধু লেফট আর বটম। তাহলে আমরা চলে যাচ্ছি PADDING প্যাডিং মাইনাস LEFT, এইভাবে লিখতে পারি। শুধু এটা লিখি, টপের থেকে হিসাব করি। টপে আমার লাগবে না 0px। এই পাশে রাইট সাইডে 10px সরাচ্ছি, বটমে 10px, পাশে 0px। বুঝতে পারছি কিনা? হ্যাঁ, আলাদা করে দুটো লাইন হতো, এখন একটা লাইন হচ্ছে। তখন লিখতে হতো প্যাডিং মাইনাস রাইট 10px, আবার লিখতে হতো প্যাডিং মাইনাস বটম 10px, দুইটা লাইন হতো। আমি একটা লাইনে করে ফেলছি। ফাঁকা আছে? তাহলে আমার মনে হয় নিচ থেকে এত ফাঁকা করার দরকার নেই। তাহলে দেখেন এখন কিন্তু আমি ইচ্ছা করলে সবগুলোই পাচ্ছি, চারজনকে যেখান থেকে খুশি সেখান থেকে চেঞ্জ করতে পারতেছি। তাহলে এই যে বটমে 2 পিক্সেল হইলেও চলবে, এত বেশি দরকার নেই। 2 পিক্সেলের বেশি হয়ে গেছে। মাইনাস বসালে কি করে? উপরে ওঠে? px, ওই যে 35 দিছি যে নিচের দিকে বেশি ফাঁকা হয়েছে। ঠিক আছে, এরকম চলবে। প্যাডিংটা বাদ দিলে কি আসে? Ctrl+X Ctrl+S, এই যে এটা কাছাকাছি লেগে যায়, এটা এগুলোকে একটু সরানোর জন্য প্যাডিংটা দিছিলাম। আর এটা তো নিচের দিকে 35 নিচ্ছে, তাহলে ফন্টের সাইজ কমায় নিয়ে আসি, প্যাডিং দিয়ে কাজ করি, তাও হচ্ছে। দেখি 18 পিক্সেল দিলে কি করে। না, ওই জায়গাটাও ফাঁকা করেই ফেলতেছে। ঠিক আছে, তাহলে 30ই থাকুক। 30 না 35 ছিল, আর এটা প্যাডিং থাকলে ভালো, খারাপ না। চারদিকে এরকম থাকুক, সমস্যা নেই। দেখেন এখন যে এখানে তো লেখা আরো কিছু লিখতে হতো, নিচের দিকে আরো কিছু আসতো। ঠিক আছে, তাহলে ফার্স্ট, এটা কি বলছি? ফার্স্ট লেটার, এটা আমাদের CSS3। এবার শিখতে হবে চাইল্ড কম্বিনেশন সিলেক্টর। চাইল্ড কম্বিনেশন, হ্যাঁ, এটা ড্রপ ক্যাপের জন্য। ফার্স্ট লেটারটা ধরে অনেক সময় কালার করে বড় ছোট করা যায়। কোনটা? না, এটা হলো ফার্স্ট লেটার। হ্যাঁ, ফার্স্ট লেটার। আর পাশে লেখা আছে শিডো ক্লাস। শিডো ক্লাস তো আর বলতে হচ্ছে না, কারণ যত জায়গায় ক্লোন দিয়ে লেখা দেখবেন সবই শিডো ক্লাস। CSS3 তে শিডো ক্লাসে এটা আসছে ফার্স্ট লেটার। আরেকটা আসছে ফার্স্ট লাইন, লিখে রাখেন, যদিও এখনো পর্যন্ত আমি কোনো জায়গায় কাজে পাইনি।
ফার্স্ট লাইনের কি কাজ সেটা আমি জানি না। যদি বলে এরকম ক্লায়েন্ট বলে, যদিও বলে নাই, ক্লায়েন্ট যদি বলে ফার্স্ট লাইনটা বলাতে হবে, এরকম কে বলবে? এটা হইতে পারে না। ফার্স্ট লাইন দিয়ে আসলে কি করবো আমি নিজেও বুঝি না। আরেকটা আছে ফার্স্ট লাইন, এই যে প্যারাগ্রাফের FIRST ফার্স্ট লাইন, এটাও শিডো ক্লাসের ওই অপশন ফার্স্ট লাইন। COLOR কালার GREEN। আমি জানি না যে এই ফার্স্ট লাইনের আসলে কি কাজ। দেখেন প্রথম লাইনটা গ্রিন কালারের হয়েছে, প্রথম একটা লাইন ধরা যায় প্রথম লাইনটা। হ্যাঁ, মার্কের জন্য BACK ব্যাকগ্রাউন্ড কালার দিয়েও এটা মার্ক করা যায়, সেটা করা যেতে পারে। হ্যাঁ, সেটা করা যেতে পারত। হলুদ মার্ক হয়, আবার এটা কালার চেঞ্জ করতে হয়। এর থেকে আপনি ব্যাকগ্রাউন্ড কালার করে দেন ফার্স্ট লাইন ধরে, এটা বেটার হয়। হয়তো এরকম কিছু করার জন্যই দিছে, আমি জানি না, এখনো কোনো কাজে আসেনি। যে এটা আপডেট করছে তার মাথায় কি কাজ করছে সেটা সেই জানে। আচ্ছা, আমাদের লাগবে চাইল্ড কম্বিনেশন সিলেক্টর, এটা খুব ইম্পর্টেন্ট। তবে তার আগে আমরা একটা মেনু রেডি করি। আমরা একটা মেনু করতে যাচ্ছি, মেনুটা কেমন হবে? হোম, অ্যাবাউট, কন্টাক্ট, এরকম। তাহলে মেনুটা রেডি করতেছি, খেয়াল করে দেখেন। মেনু করার জন্য আমি বলছিলাম আনঅর্ডার লিস্ট ইউজ করব। তাহলে UN না UL, তারপরে LI স্টার, কয়টা মেনু হয়? 5টা না? ট্যাব। তাহলে এটা একটু লিখে রাখেন, এই সূত্রটা মজার একটা সূত্র। UL, হ্যাঁ, মেনুর জন্য এটা ভিজুয়াল কোডে সূত্রটা ইউজ করলে এরকম ভাবে একবারে লেখা যাবে। আর এই সূত্রটা আমি মুখস্থ করিনি, কোথা থেকে শিখছি সেটা বলে দিচ্ছি, পরে বলবেন যে স্যার অনেক কিছু বলতেছে না। ইমেট ফর কোথায় ইউজ করতেছিলাম? ইমেট ডকুমেন্টেশন দেই, চিট শিট দেই, তাহলে হবে। এই যে ইমেট চিট শিট চলে আসছে, দেখেন। এইখান থেকে আমি একবার দেখে নিছি আমার যেগুলো দরকার হয়। হ্যাঁ, এটা PDF না, এটা আমি পুরোটাই সেভ করে দিচ্ছি। হ্যাঁ, PDF আছে মনে হয়, যে ডাউনলোড PDF। এই যে দেখেন এখানে দেওয়া আছে। এই উপরের গুলো আপনি লিখবেন, নিচের গুলো হবে, তাই বলতেছে। তাহলে আপনি এখান থেকে দেখেন, দেখা যাচ্ছে যে আমি কেবল লিখছি না, এটা এই যে উপরেরটা লিখছি, এইগুলা তৈরি হয়েছে। আর আশাবোধক চিহ্ন দিলে কি আসে? আসছে এখানে আমি অবশ্যই এখান থেকে দেখিনি বলে বুঝতেছি না যেটা কোথায় আছে। এই যে এটা মনে হয় ডট টাইপ, এই যে আশাবোধক চিহ্ন দিলে এইটুকু লেখা চলে আসে অটোমেটিক। আমি যে দেখেন না, এখানে শুরু করার আগে একটা আশাবোধক চিহ্ন দিয়ে ট্যাব চাপ দিয়ে সব চলে আসে, তো এটাও তাই। হ্যাঁ, আপনি যদি আশাবোধক চিহ্ন -HTML5 এইটুকুই লেখেন, দেখেন কি হয়। এই যে এটা লিখে ট্যাব। আচ্ছা, এটার পরে কি ট্যাব কাজ করতেছে না? করবে মনে হচ্ছে, দেখি। ওরা লিখছে যেহেতু তাহলে হবে 5। এই যে চলে আসছে। হ্যাঁ, ট্যাব ট্যাব ট্যাব। তবে এটা লেখেন HTML5 ট্যাব, আসে না। আশাবোধক চিহ্ন ট্যাব, আশাবোধক চিহ্ন ট্যাব দিলে আসতেছে। আশাবোধক চিহ্ন লিখে ট্যাব দেন, চলে আসবে। আর ভিজুয়াল কোডটা আসলে খুবই ইজি ইউজ করাটা। ধরেন আপনার একটা CSS ফাইল তৈরি করা দরকার, মানে ফোল্ডারে যেতে হবে না, এখানে ক্লিক করবেন এই যে উপরের এটাতে
এই যে আমার ফোল্ডারগুলো দেখাচ্ছে, আমি এখানে একমাস ক্লিক করে যদি বলি নিউ ফাইল, লিখি style style.css, এন্টার দিব, css ফাইল তৈরি হয়ে গেছে। দেখেন ফোল্ডারে গিয়ে দেখেন, এই যে নোটপ্যাডে না, নোটপ্যাডে হবে না, নোটপ্যাডের জন্য ইনমেট ডাউনলোড করে নিতে হবে। হ্যাঁ বুঝিনি, ব্র্যাকেটসের জন্য ইনমেট ডাউনলোড করে নিতে হবে, ব্র্যাকেটস ইউজ করা যায়। এই যে দেখেন ইনমেট, এটা থেকেই আসতেছে ইনমেট ফর নোটপ্যাড, তাহলে নোটপ্যাডের জন্য আসবে। আপনি যদি বলেন ইনমেট কার জন্য কাজ করে, দেখেন আমি যদি ইনমেটের ওয়েবসাইটে যাই, কোন কোন সফটওয়্যারের জন্য কাজ করে ডাউনলোড হয়ে যাচ্ছি, সাবলাইম টেক্সট, অ্যাটম, কোড, এগুলো সবগুলোতে সাপোর্ট করে সে, ব্র্যাকেটস, অ্যাডোবি ড্রিমওয়ার্কার, নোটপ্যাড প্লাস প্লাস। তবে সমস্যাটা কোথায়, নোটপ্যাড প্লাস প্লাস ওদের নতুন একটা ভার্সন আপলোড করছে, দেখছেন খেয়াল করে? কিছু কিছু পিসিতে রানে গিয়ে আপনারা রান করতে পারেন, কিছু কিছু পিসিতে ডাউনলোড যে ফাইলে গিয়ে রান করতে হচ্ছে। যাদেরটা ডাউনলোডে ফাইলে গিয়ে রান করতে হচ্ছে তাদেরটা ইনমেট সাপোর্ট করতেছে না, ওই ভার্সনে, নতুন ভার্সনে ইনমেটটা এখনো সাপোর্ট করতেছে না, হয়তো বা ঠিক করবে আবার আস্তে আস্তে। তো আমরা এই যে এখান থেকে নিতে পারি যে কাদের জন্য আমরা ইউজ করব। তো আমি ভিজুয়াল স্টুডিও কোড এটার জন্য ইউজ করতেছি, এটা কিন্তু থার্ড পার্টি সাপোর্ট, এদের সাপোর্ট ছিল না, এরা জোর করে সাপোর্ট করাচ্ছে, এই যে নতুন আসছে এটা। তো ঠিক আছে, আপনারা আরেকটা মজা হলো যে ভিজুয়াল কোডটা জাস্ট ইনস্টল করলে ইমেজটা ফ্রি পেয়ে যাচ্ছেন, আর ব্র্যাকেটসে গিয়ে ইনস্টল করে নিতে হয়, তো এটা তো বেটার হয়। আর আমি তো মাঝে মাঝে জাভাতে কাজ করি, মাঝে মাঝে এই যে পাইথনে কাজ করি, সেক্ষেত্রে আমার এখানে একটা দিয়েই সব হয়ে যাচ্ছে। আমি যেখানে কাজ করব সেই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে ওখানে আমি টাইপ করলেই হয়ে যাচ্ছে, একটার মধ্যে সব কম্পাইলার আছে, জাভা স্ক্রিপ্ট আছে, জাভা রিয়েক্ট আছে, সব আলাদা আলাদা করে দেখেন, সব আছে এখানে, পাইথনও আছে। আমরা এখন কাজ করতেছি HTML এ, এই যে আমরা যখন PHP তে কাজ করব তখন এখানে PHP করে নিব, যে ভাষণে যেটাতে কাজ করব তখন সেটা করে নিব, PHPও আছে এখানে, এই যে। তো সিও আছে, সি তো সবার উপরে, সব আছে, সব এখানে সব ল্যাঙ্গুয়েজ আছে, আমার জানা মতে যতগুলো ল্যাঙ্গুয়েজ আছে সবগুলো ওরা অ্যাড করছে। আর একটা মজার জিনিস, ওদের সাইটে গিয়ে আপনি বলবেন এই ল্যাঙ্গুয়েজটা সাপোর্ট করতেছে না, ওরা দেখবেন পরের ভাষণে সাপোর্ট করা দিছে, বুঝতে পারছেন? পাইথনটা এর আগে এই যে কয়েকজন ভোটাভুটি দিছে, তারপরে পাইথনটা অ্যাড করে দিছে, বেশি দিন লাগে নাই, 3-4 দিন মনে হয় ভোট দিছে, ভোটে দেখছে যে অনেক বেশি বেড়ে গেছে। আর আমি ভোট দিছি কি ইউজ করে, VPN ইউজ করে, আর আমার বেশি দরকার পাইথনটা, তো VPN ইউজ করে, জাস্ট কোন VPN না, ওটা আলাদা একটা ব্রাউজার VPN, ওটার নাম হলো টর ব্রাউজার। তো এক ফ্রেন্ডকে বললাম যে কোন ব্রাউজার ইউজ করিস, আমি বললাম টর ব্রাউজার, এখন ও বারবার জিজ্ঞেস করতেছে কোন ব্রাউজার, আমি বলি টর ব্রাউজার, টাইপ করে লিখছি টর ব্রাউজার, ও ভাবতেছে তোর ব্রাউজার, ও 10বার জিজ্ঞেস করছে, আমি তখনও বুঝতে পারিনি, আমি বারবার লিখতেছি TOR ব্রাউজার, আর ও ভাবতেছে যে ওর টর ব্রাউজার আল কায়দা ব্রাউজার, এটা একটু সাবধানে ইউজ করেন। হ্যাঁ, যে কারণে সাবধানে ইউজ করতে বলছি। তো এখান থেকে ঢুকে 5 সেকেন্ড করে দিছি, 5 সেকেন্ড পর পর ও আইপি চেঞ্জ করে, আর আমি এখানে বসে বসে লাইক দিছি, এখানে দেখা গেছে যে আধা ঘন্টায় প্রায় 250 প্লাস লাইক দিয়ে ফেলছে, এরপরে ওরা পাইথন দিয়ে দিছে, খুব মজার মজার অপশন। আচ্ছা, তাহলে কোথায় আসলাম, মেনু তৈরি করতেছি, ট্যাব চাপ দিলে হবে, এন্টার, হ্যাঁ এন্টারও কাজ করে।
হ্যাঁ 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 sure, sure, sure. পানি খেতে যাচ্ছেন ওই নিচে একটু হেল্প করবেন থ্যাংক ইউ আসছে ঠিক আছে এই পর্যন্ত এখন যদি ড্রপ ডাউন আজকে ড্রপ ডাউন শিখবো না নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ ড্রপ ডাউন নিয়ে আলোচনা করব কিন্তু আমরা আগে একটু অ্যানিমেশনটা শেষ করে ড্রপ ডাউনে যাই কারণ ওখানে মজা পাবো ড্রপ ডাউনে কিছু অ্যানিমেশন দিতে পারবো তখন মাউস নিয়ে যাবো একটু নিচের দিকে ভেঙে চুরে নামবে দেখতে ভালো লাগবে তো আমরা আপাতত আজকে নরমাল মেনু তৈরি করা শিখি তারপর ড্রপ ডাউন শিখব তো তবে ড্রপ ডাউন করতে চাইলে এখানে পোর্টফোলিওর ভিতরে আবার আমাকে ইউএল এলআই শুরু করতে হবে সেটা তো আমরা জানি ওই যে সাব লিস্ট বলছিলাম তবে আপাতত আমরা রাখিস না বলে আমি এরকমই রাখছি এবার প্রথমে রাখবো পাশাপাশি নিয়ে আসবো পাশাপাশি আর আমাদের এই চাইল্ড কম্বিনেশন সিলেক্টর যেটা বসি ওটা এই মেনুতে কাজে লাগে তো আমরা এটা মানে রেডি করতে থাকি তখন এটা লাগবে ওকে তাহলে ফার্স্টে এটা করতেছি যেটাকে পাশাপাশি আনার জন্য আমি বুদ্ধি দিয়েছিলাম যে ডিসপ্লে ইনলাইন ব্লক আর ফ্লোট দুইটার কথা বলছিলাম না যারা পাশাপাশি আনে এখন কাকে ধরবো ইউএল আমাকে দরকার হলো যে ডিসপ্লে করানোর পাশাপাশি এলআই কে ইউএল তো একটা ইউএল তো পাশাপাশি আসতে পারবে না আসতে পারবে হলো এলআই গুলা তাহলে আমরা ধরি ইউএল এর ভিতরে এলআই হতে পারবো না ইউএল এর ভিতরে এলআই হ্যাঁ তাহলে ইউএল আগে ফ্লোট দেখি FLOAT ফ্লোট লেফট আছে কিন্তু এই ডট গুলো তো আমাদের লাগবে না লাগবে তাহলে আমি কি বলবো ডট গুলো কি ডট গুলো হলো লিস্টের স্টাইল তাহলে LIST লিস্ট স্টাইল এই লিস্ট স্টাইল টাইপ যেটা আছে সেটার মধ্যে অনেক কিছু ইউজ করা যায় দেখেন এই যে ডেসিমেল সার্কেল ডিস্ক আমি বলছিলাম এগুলো ওখান থেকে চেঞ্জ করব এই যে দেখেন আজকে অনেক কিছু আছে লোয়ার আলফা লোয়ার গ্রিক লোয়ার ল্যাটিন রোমান স্কয়ার সিম্বল ইউজ করা যায় ইচ্ছা করলে ওই যে টিক চিহ্ন ক্রস চিহ্ন সিম্বল দেওয়া যায় এখানে সিম্বল ইউজ করলে আবার আপনাকে লিংকটা দেখা দিতে হবে কোথায় আছে এই সিম্বলটা হ্যাঁ হ্যাঁ আপার আলফা লোয়ার আলফা আপার আছে লোয়ার আছে সবই আছে সার্কেল আছে থ্যাংক ইউ বুঝতে পারছি তাহলে তাহলে এখান থেকে আজকে আমরা ইউজ করব নাম প্রবলেমটা ফেস করতে হ্যাঁ নাম দিলে তো হচ্ছে কিছু দেখাচ্ছে না এই ইউজ করলে স্যার এটা প্রবলেম হচ্ছে কেমন প্রবলেম মানে আলাদা আলাদা আসছে দুটো আসছে হেডিং দিলে তার প্রবলেম দুটো চলে যাচ্ছে মানে একটা তো আমাদের সাথে শুরু তাহলে বলতে যাচ্ছেন যে কাছাকাছি লেগে আছে না স্যার দূরে চলে গেছে মানে সার্কেল না দূরে চলে গেছে এরকম না স্যার এখানে আমার এটা মতো হয়নি আমি যেটা বলছি আমাদের মধ্যে বাটন শেপটা আসছে বাট হচ্ছে যে মানে সাইকেল সেন্টার বাটন শেপের বাইরে চলে যাচ্ছে হ্যাঁ আমরা মধ্যে শুরু করতেছি হ্যাঁ এটাই তো আমাদের তো এটা লাগবে না আমরা তো মার্জিন ইউজ করব এটাকে সরাবো মানে ফাঁকা ফাঁকা করব কিন্তু দেখেন আমি ইউজ করছি ফ্লোটে অনেকগুলো বিপদ ঘটছে তার মধ্যে হলো যে এই ছবিটা এই জায়গাটা ফাঁকা পাইছে চলে আসছে ঠিক আছে এখন আমাকে আবার ছবিটাকে ধরতে হবে এই ছবিটাকে ধরে বলতে হবে ক্লিয়ার বোথ চারদিক থেকে যেন সে ক্লিয়ার হয়ে তার জায়গায় সে ফিরে যায় সে আমার জায়গা দখল করছে কেন এই জন্য তাকে বলতে হবে ক্লিয়ার করে দিতে বুঝতে পারছি তো আমি একে ধরতে চাইলে তো আমাকে এইটাকে ধরতে হবে তাই না হ্যাঁ উপরে একটা ধরা আছে আলাদা করে ধরা নাই মনে হয় একসাথে ধরা আছে আচ্ছা তাহলে এটাকে আলাদা করে দিই আর বলে দিই CLEAR ক্লিয়ার বোথ হয়নি ক্লিয়ার করে দিচ্ছে না সে এত ঝামেলায় যাবোই না আমরা
আমরা যাব ডিসপ্লে দিয়ে দেখি কি করে। আর তার আগে দেখে আসি এখন কি অবস্থায় আছে। আবার কি হয়েছে, নরমাল হয়ে গেছে। এবার ডিসপ্লের মজাটা হলো এই জায়গায় যে DISPLAY ডিসপ্লে যখন আমরা ইনলাইন ব্লক করব আমাদের অর্ধেক কাজ কমায় দিবে। লিস্ট স্টাইল সহ নাই করে দিছে, ভ্যানিশ নান করে দিছে সে নিজেই, এবং ওই জায়গাটা সে দখলমুক্ত করছে, তাই না? এবার আমি সাইজটা বাড়াই, FONT ফন্টের সাইজ 30 পিক্সেল একটু বড় করলাম। এবার পাশাপাশি আনবো, মাঝখানে আনবো। মাঝখানে আনতে চাইলে কি করতে হবে, টেক্সট অ্যালাইন সেন্টার, কিন্তু LI কে সেন্টারে বললে ও নিজের জায়গায় সেন্টার হবে। কাকে বলতে হবে, UL কে। LI কে তো LI নিজেদের জায়গায় সেন্টার হবে, আর UL হলো পুরোটা। তাহলে TXT টেক্সট অ্যালাইন সেন্টার। এবার আমরা এখানে মার্জিন দিব, প্যাডিং দিব, কিন্তু আমরা দেখি যে এই জায়গায় একটা দাগ থাকে, এখানে একটা সেপারেটর থাকে, এখানে একটা সেপারেটর থাকে, থাকে না সেপারেটর একটা এরকম লম্বা দাগ। তো এই দাগটা দিব আমরা এখন। তাহলে কাকে দাগ দিব, LI কে। LI কে দিচ্ছি BORDR বর্ডার 2px সলিড রেড। চারদিকে আসছে, আমার কোন দিকে দরকার, শুধু হোমের পাশে, অ্যাবাউটের পাশে এরকম। তাহলে আমরা বর্ডার কোন দিকে, রাইটে নির্দিষ্ট করে বলে দিলাম। এবার বর্ডার শুধু রাইট সাইডে। এইবার কোশ্চেন হলো যে এখানে একটা স্পেস থাকবে, তাই না? তো এখানে 2 পিক্সেল বর্ডার দিছি, ঠিক আছে, স্পেস থাকবে কেমন, আমি চাচ্ছি যে PADDING প্যাডিং -RIGST রাইট, প্যাডিং রাইট 10 পিক্সেল। স্পেস হইছে, কিন্তু প্যাডিং তো সবার আবার কোন দিকে লাগবে, লেফটে লাগবে। তাহলে ভালো হইতো যে আমি এটাকে না লিখে এইভাবে লিখতাম, আমার টপ হলো 0px, রাইট হলো 10px, বটম 0px, আবার 10px লেফট। সমান হয়ে গেছে না? এখন এই জায়গাটায় কিন্তু থাকে না, সব লাস্ট চাইল্ডে, ও হলো লাস্ট চাইল্ড। তাহলে আমরা চাইল্ড কম্বিনেশন সিলেক্টরের কথা বলছিলাম, এখানে ফার্স্ট চাইল্ড কে, হোম, আর লাস্ট চাইল্ড মিডল চাইল্ড বলে কোনো কথা নাই। তাহলে এখানে লিখে রাখেন চাইল্ড কম্বিনেশন সিলেক্টরে দুইটাই চাইল্ড আছে, ফার্স্ট চাইল্ড আর লাস্ট চাইল্ড। চাইল্ড কম্বিনেশন সিলেক্টরে দুইজন চাইল্ড আছে, একজনকে বলা হয় ফার্স্ট চাইল্ড, আর দুইটা কথা যেহেতু ওয়ার্ড, ফার্স্ট মাইনাস চাইল্ড, লাস্ট মাইনাস চাইল্ড। এবার আমরা LI এর ফার্স্ট মাইনাস চাইল্ডকে ধরতে চাই বা লাস্ট চাইল্ডকে ধরতে চাই, তাহলে UL LI LAST লাস্ট চাইল্ড হয়েছে। UL LI এর লাস্ট চাইল্ড, এটাও শিরো ক্লাস। শিরো ক্লাস কতগুলো আসছে আস্তে আস্তে। শিরো ক্লাস কেন হলো, ওই যে আবারও ক্লোন ইউজ হয়েছে, আর ক্লোন ইউজ হলে এই ক্লোন দেখে কি বুঝেছি, এটা নিশ্চয়ই 3 তে আসেনি, 1 2 তে আসছে, তার মানে 2 তে আসছে। এটা 1টা তো আমি বলে দিয়েছিলাম আলাদা করে, অনেকগুলো লেখা দিয়েছিলাম, এটা 2 এর লাস্ট চাইল্ড। ফার্স্ট চাইল্ড লাস্ট চাইল্ড, আমি লাস্ট চাইল্ডকে ধরছি এবং বলতেছি BORDR বর্ডার নান, লাস্ট চাইল্ডের বর্ডার দরকার নেই আমার। এখন একটা মজার ঘটনা ঘটছে, লাস্ট চাইল্ড যেই হবে তারই কোনো বর্ডার থাকবে না। তো আমি যদি এখানে আরেকজনকে ইন্ট্রোডিউস করি তাহলে সে লাস্ট চাইল্ড হবে না। নিউজ, তাহলে নিউজ হয়ে গেছে এখন লাস্ট চাইল্ড। দেখেন আবার ব্লগে চলে আসছে, কারণ ব্লগ তো লাস্ট চাইল্ড না এখন।
এখন তো আমি সিএসএস একবার লিখছি, এখন ক্লায়েন্ট যদি বারবার চেঞ্জ করে তার মেনু, কোনো সমস্যা নাই, মেনু যত খুশি চেঞ্জ করুক। আর ফার্স্ট স্টাইলটা সবসময় কি হয়, অ্যাক্টিভ হয়ে থাকে, মানে আমি মনে হয় যে এটা আমি ক্লিক করছি এরকম বোঝায়। মেনুতে এরকম বোঝায় না যে আমি এটাতে ক্লিক করলাম তার মানে আমি হোমে আছি, এটা বোঝাচ্ছে। যখন আমি ক্লিক করলাম তখন আমি অ্যাবাউটে আছি, তখন এটা সিলেক্ট হয়ে থাকে, এরকমই তো। আমরা এতদিন যে কিছু পেজ তৈরি করছি আমি সেটার সাথে লিঙ্ক করে করে দেখাই কিভাবে এটা কাজ করে। আমাদের কয়েকটা HTML ফাইল লাগবে। আমরা এখান থেকে একটা HTML ফাইল নিয়ে আসি, এটা হতে পারে, ঠিক আছে। এটা আমরা দিচ্ছি অ্যাবাউট নামে, তাহলে আমরা কপি করে নিচ্ছি এটাকে, এই দুটাকে কপি, ABOUT অ্যাবাউট পেজ, PAG, বুঝতে পারছি। যদি রাখি না, রাখা হয় এই জায়গায় ইন্ডেক্স ফাইলের সাথে, কিন্তু আচ্ছা ইন্ডেক্স ফাইলের সাথেই রাখি, এটার নাম তখন হয়ে যাবে ABOUT কন্ট্রোল X, এরকম থাকবে। এই যে অ্যাবাউট পেজ। আরেকটা নিয়ে আসি কন্ট্যাক্ট পেজ, আমরা কন্ট্যাক্ট পেজ তৈরি করছিলাম একটা, হ্যাঁ এটা কন্ট্যাক্ট পেজ। তাহলে আমরা এখান থেকে এটাকে রিনেম না কপি করে নিয়ে যাই, এটার নাম দিচ্ছি কন্ট্যাক্ট বুঝছি, এরকম হতে থাকবে। ইম্পর্টেন্ট ফাইল লাগবে না, ইম্পর্টেন্ট ফাইল তো এমনি দিছিলাম। তাহলে আমরা এই দুটোই দেখি যে আমরা একবার অ্যাবাউট পেজে ক্লিক করবে, অ্যাবাউট পেজটা আমাকে হাইলাইট করে দেখাবে আর বলবে যে আমি ওই পেজে আছি, ঠিক আছে। আরো একটা কাজ করি যে এই যে মেনুটা তৈরি করলাম, এই মেনুটা সবগুলা পেজে লাগবে না, আবার ফিরে আসতে পারবো না, ওই পেজে যাবে সেই পেজ থেকে আবার ফিরে আসবে না। তাহলে আমরা একটা কাজ করি যে অ্যাবাউট পেজের মধ্যেও একটা হেডের মধ্যে যে বডির ভিতরে এই জায়গায় লিঙ্কটা দিয়ে আসি অ্যাবাউট পেজে, আর সাথে সিএসএসটাও দিতে হবে, না হলে তো আবার পাশাপাশি আসবে না। তাহলে কপি, STYL স্টাইল শুরু স্টাইল শেষ, এর ভিতরে সিএসএসটা পেস্ট করে আসছি। সেম ভাবে কন্ট্যাক্ট পেজের মধ্যে দিতে হবে, এখন যদি আমরা কন্ট্যাক্ট পেজটার এই পেজগুলো দেখে আসি দেখতে কেমন হচ্ছে দেখি। আমি কন্ট্যাক্ট পেজে যাই, একই মেনু সবগুলোতে কপি পেস্ট করে দিছি। আমরা যদি এখন অ্যাবাউট পেজ অন করি, ক্লিয়ার হতে পারছে এতটুকু? আমরা সব পেজে সেম স্টাইল, সেম লোগো, সেম সব কিছু হবে, শুধু ভিতরের গুলা চেঞ্জ হয়েছে। এখন আমরা হোম থেকে যখন ক্লিক করব অ্যাবাউট পেজে, তখন এই পেজটা হাইলাইট হয়ে এই পেজটাতে আসবে, এটি আমাদের চাহিদা। আবার যখন হোম পেজে যাব তখন হোম পেজটাতে যাবে এবং হোম পেজটা হাইলাইট হয়ে থাকবে, ঠিক আছে। তাহলে আমরা চলে আসি আবার ইন্ডেক্স পেজে, যে পেজের থেকে কাজ শুরু করছিলাম এই পেজে আসি। এবার লিংক করতে চাচ্ছি, পুরো এলআইটাকে লিংক করে দিব। তাহলে যেটা করব, এটাকে কাট করে কন্ট্রোল X লিখতেছি ahref, লিংক করব কার সাথে? লিংক করব, এটা হলো index.html পেজের সাথে লিংক হবে, আর এটার ভিতরে পেস্ট করে দিচ্ছি। কি হতে পারলাম? এটাকে কাট করতেছি, এটা কাজ হবে, কাট হবে হলো ABOUT about.html এর সাথে লিংক হবে এটা।
আর আমাদের কন্টাক্ট যেটা সেটা হলো যে কাট এসএফ লিংক হবে হলো কন্টাক্ট ডট এইচটিএমএল এর সাথে। ক্লিয়ার? আলাদা ফোল্ডার করে আমি একই ফোল্ডার করে নিতে পারেন, তবে একসাথে রাখতেও লাগতে পারেন, কারণ সবই তো আলাদা আলাদা ইন্ডেক্স, নাম তো আলাদা। এবার আমি কন্টাক্টে গিয়ে এই কথাটা পেস্ট করে আসতে হবে, কারণ আমি কেবল নতুন করে অ্যাড করলাম না, এগুলা সবাইকে তো অ্যাড করে দিয়ে আসতে হবে। কন্ট্রোল এস, অ্যাবাউটে গিয়ে ওই যে এইটুকু চেঞ্জ করে দিয়ে আসতে হবে, এইটুকু আবার নতুন অ্যাড করছি। যতবার অ্যাড করবেন ততবার চেঞ্জ করতে হবে, নাহলে কিন্তু ওই পেজে গেলে আবার ফিরে আসতে পারবেন না, বা নতুন কিছু পাবেন না, দরজা বন্ধ হয়ে যাবে। তাহলে এবার দেখি লিঙ্ক হয়েছে না? আমি অ্যাবাউটে ক্লিক করতেছি, আসতেছে অ্যাবাউট পেজ, কন্টাক্ট, এবং আবার ফিরে যাচ্ছি অ্যাবাউট, আবার ফিরে যাচ্ছি হোম। হ্যাঁ একই কথা, ব্যাক দিয়ে ব্যাকের লিঙ্কটা এখন কার সাথে ব্যাক করবেন সেখানে ক্লিক করলে কাজ করবে, একই কথা, শুধু লিঙ্কটা কার সাথে কাজ করবে। তাহলে এখন সবার সাথেই কাজ করতেছে পুরো ওয়েবসাইট, কিন্তু হাইলাইট হয়ে দেখাচ্ছে না যে আমি কোন পেজে আছি। আমি যে পেজে যাবো সেই পেজটা হাইলাইট হবে। তাহলে আমরা একটা কাজ করি, আমি আবার ইন্ডেক্সে যাই, ইন্ডেক্সে কাজটা করি। আমি এখানে একটা ক্লাস তৈরি করি, CLASS ক্লাস সমান সমান অ্যাক্টিভ, অ্যাক্টিভ নামে একটা ক্লাস তৈরি করলাম, কন্ট্রোল এস। আর এখানে গিয়ে বলতেছি যে ডট অ্যাক্টিভ, ডট অ্যাক্টিভে যখন আসবে তখন ডিএসসি কে ব্যাকগ্রাউন্ড কালার হবে, ধরেন ওটা আচ্ছা, আমরা গ্রেডিয়েন্ট দেওয়া শিখি, বাটনের মতো মনে হবে। গ্রেডিয়েন্ট দিলে কিসের মতো মনে হবে? বাটনের মতো। গ্রেডিয়েন্ট কি? গ্রেডিয়েন্ট হলো দুই বা ততোধিক কালারের সমন্বয়। গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট GRADIENT, গ্রেডিয়েন্টটা শিখে ফেলি আজকে। কেউ পানি খাবেন? উনি ফ্রিজ থেকে পানি নিয়ে আসছে, এটা ফ্রিজের পানি। আমি তো দুপুর থেকেই ঠান্ডা পানি খাচ্ছি, খেয়াল করে দেখছেন? সমস্যা নেই, আমি তো দুপুর থেকেই ঠান্ডা পানি খাচ্ছি, দেখছেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, একটু জানার জন্য কি অবস্থা, শরীরের অবস্থা কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এই তো 8:30টার দিকে বেরোবো। আচ্ছা চলে যাবো। আচ্ছা ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা তাহলে দেখি গ্রেডিয়েন্ট, এই গ্রেডিয়েন্টটা GRADIENT গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টটা বলছি কি, দুই বা ততোধিক কালারের সমন্বয়, কালার দুটো হইতেই হবে। এখন কোশ্চেন হলো যে একটা কালার দিয়ে কি গ্রেডিয়েন্ট হয় না? হয়, কিন্তু আরেকটা হইতে হবে ট্রান্সপারেন্ট, ওটাও একটা কালার ধরতে হবে, ট্রান্সপারেন্টও একটা কালার ধরতে হবে। তার মানে দুই কালারের সমন্বয় হতে পারে। এই যে গ্রেডিয়েন্ট, এইগুলো হলো গ্রেডিয়েন্ট। আমরা দেখেন এটা হলো যে রেইনবো কালার, এই যে দাগ দিলাম, এটা একটা গ্রেডিয়েন্ট, দুই বা ততোধিক কালারের সমন্বয়। আবার হতে পারে দুইটা কালার হতে পারে, এই যে বাংলাদেশের পতাকার মতো কালার। আবার ধরেন গ্রেডিয়েন্টটা হইতে পারে একদিক থেকে একদিকে, যে কোনো একদিক থেকে যাচ্ছে। আবার হতে পারে মাঝখান থেকে, তার মানে যে দিক থেকে একদিক থেকে গেলে এটাকে বলা হয় লিনিয়ার গ্রেডিয়েন্ট। লিনিয়ার বানানটা হলো LINEAR। আর একটা মাঝখান থেকে যেটা আসে সেটাকে বলা হয় রেডিয়াল,
এই যে এখানে অপশনটা আছে রেডিয়াল, RADIAL, তাহলে এটা মাঝখান থেকে আসে, মাঝখান থেকে কালারটা ছড়া যাচ্ছে। তাহলে আমরা যদি এখানে অনেকগুলো কালার ইউজ করি আর মাঝখান থেকে যদি আসে তাহলে কালারটা দেখতে এরকম হবে, আস্তে আস্তে মাঝখান থেকে ছড়াই যাচ্ছে। বুঝতে পারতেছি? এটাকে বলতেছে রেডিয়াল। ওকে, এটা সিএসএস কিভাবে পারে? তাহলে আমরা দেখি সিএসএস এ আমি লিখছি ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। এবার লিখতেছি LINEAR লিনিয়ার মাইনাস GRADIENT লিনিয়ার গ্রেডিয়েন্ট। তাহলে ব্যাকগ্রাউন্ড লিখে লিনিয়ার গ্রেডিয়েন্ট। এবার কালারের নামগুলো লিখতে হবে। আমি লিখতেছি রেড কমা GREEN গ্রিন। বুঝলাম? রেড আর গ্রিন মানে হলো দুইটা কালার গ্রেডিয়েন্ট করবে। দেখি এই যে, তবে এটা পুরোটার উপরে করেনি, তার কারণ হলো আমি এর উপরে দিয়ে ফেলছিলাম ভুল করে, কন্ট্রোল এক্স, আমাকে দেওয়া উচিত এলআই এর উপরে, তাহলে পুরোটার উপরে আসবে। এটা তো ছোট, এলআইটা বড়, এই যে এলআই এর উপরে আসছে। তাহলে আমাদের লেখাটা যখন অ্যাক্টিভ হবে তখন লেখার কালারটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে ভালো লাগবে। তাহলে হবে COL আর কালার হবে হোয়াইট, WHITE। ঠিক আছে? ওকে, তাহলে লেখার কালারটা চেঞ্জ হয়ে যাবে যখন অ্যাক্টিভ হবে। তাহলে এবার আমরা দেখতে চাই লিনিয়ার গ্রেডিয়েন্টটা তো বুঝছি নাকি, আর রেডিয়াল দিলে কি হবে? এখানে শুধু লিখতে হবে রেডিয়াল, RADIAL, মাঝখান থেকে, ওই যে রেডটা মাঝখানে, চারপাশে মাঝখান থেকে ছড়াই গেছে। ওকে, তাহলে আমরা এটাই ভালো লাগতেছে আমাদের কাছে, রেডিয়ালটা। আরো কালার অ্যাড করতে পারেন মাইনাস কমা দিয়ে দিয়ে, যতগুলো কালার দিবেন আস্তে আস্তে কালার বাড়তে থাকবে। লিনিয়ারটা তো দুই রকম হয়, বাম থেকে ডানা হয়, হ্যাঁ, উপর থেকে নিচেও হয়, তাহলে কিভাবে সম্ভব? LINEAR লিনিয়ার গ্রেডিয়েন্ট, তখন এখানে আরেকটা ভ্যালু লিখতে হবে, ভ্যালুর নাম লিখতে হবে 45 ডিগ্রি DEG কমা, আপনি ডিগ্রি এবার চেঞ্জ করে দিতে পারেন, 45 ডিগ্রি মানে অ্যাঙ্গেল হবে এরকম, কন্ট্রোল এস, এই যে কোনাকুনি আপনি ঘুরাইতে পারবেন, 360 ডিগ্রি 90 ডিগ্রি ঘুরতে থাকবে এরকম কালার চারদিকে। আবার এটাও বলতে পারেন রেডের সংখ্যা কতটুকু লাগবে, আমি বলতেছি রেড হবে 20% আর গ্রিন হবে কত পার্সেন্ট? 80। কোনটা বেশি হলো? রেডটাই তো বেশি হয়ে গেল। এটা 80, এটা 20, এটা গেল কই? এবার হয়েছে 80% পুরাটা নিছে আর 20% ওকে দিছে, তাহলে 50-50 করে দিলে সমস্যা কোথায়? অ্যাঙ্গেলে 50-50 করে দিছে, এটাও ভালো লাগতেছে, খারাপ না। যখন মাউস নিয়ে যাব তখন ঘুরে যাবে, উল্টা যাবে, হতে পারে না? তাহলে এইটুকুকে কপি করলাম, কন্ট্রোল ভি, এটার হোভার, অ্যাক্টিভের হোভার, সেটা কি হবে? আমি এক কাজ করি, পুরো এলআই এর হোভার দিয়ে দিই, UL LI HOVER, হোভার যখন করবে তখন ঘুরে যাবে, ঘুরে যাবে মানে হলো এইটা হবে হলো গ্রিন GREEN, এইটা হবে রেড। বুঝছেন? হোম তো অ্যাক্টিভ হয়েই ছিল, যে কারণে এটা এরকম ধরে রাখছে। মাঝখানে মাঝখানে এগুলো নাই কেন? রাগ করছে?
তো দিয়ে বলেছে 2 পিক্সেল রেড এই যে এটার মাঝখানে একটা গেল কই? স্যার এই লিংকটা লিস্ট আইটেমের ভিতরে ঢুকালে কি হবে? এই লিংক যেটা আমরা করছি কোন লিংকটা এটা আমরা লিস্ট আইটেমের ভিতরে ঢুকাই দিলাম। আচ্ছা, আমাদের ভুলটা কোথায় হয়েছে দেখছেন? আমরা নিজের ফাঁদে নিজেই পড়ছি। ইউএল এর ভিতরে এলআই এর কথা বলছিলাম, এখন তো ইউএল এর ভিতরে এলআই নাই, এখানে এ আছে মাঝখানে, আবার তারপরে এলআই আছে। তাহলে এই যে এখানে একটা এ কথা আছে, দেখছেন কতটুকু ফাঁদে ফেলছে আমাদেরকে? কপি করতেছি এটাকে, আপাতত ডাবল করে লিখি, পরে ঠিক করে ফেলবো। মাঝখানে একটা এ ঢুকে গেছে কোথা থেকে যেন। ইউএল এ এলআই, ইউএল এ তার ভিতরে এলআই, ইউএল এ এলআই। ওই যে তিনটাতে লিঙ্ক করছি সেই তিনটা নষ্ট হয়েছে। হ্যাঁ, আপনারটা ঠিক আছে? আমার ঠিক আছে। আপনি এলআই এর ভিতরে দিয়েছিলেন? সেটাই চিন্তা করতেছিলাম আপনি কি করছেন। এলআই এর ভিতরে দিয়েছেন। ইউএল এর ঠিক ছিল, এটা জাস্ট স্পেস দিয়ে এটা মুছে দিলে। বসাইছিলাম তো, তারপরে হচ্ছিল না। এটা মুছে দিলে হচ্ছে। না, এটা ভিতরে নিয়ে আসতে হবে না, কন্ট্রোল এক্স। ঠিক আছে, লিঙ্ক সরে গেছে বলতেছেন। এই যে এখানে এটা বাড়তি কপি পেস্ট করতে এমনিতে নিজে নিজে চলে আসছে। এই যে এবার ঠিক আছে, ঠিক আছে তো। এখন আসি যে আমি যখন অ্যাবাউটে যাব তখন এটা আবার হাইলাইট হবে, এটা হাইলাইট চলে যাবে, ঠিক আছে। তাহলে আমি এই জিনিসটাকে কপি করতে হবে, আমাকে পুরাটাই আসলে কপি করতে হবে এখান থেকে স্টাইল সহ। কন্ট্রোল সি কপি স্টাইল সহ। তাহলে এই ইউএল থেকে স্টাইল পর্যন্ত কপি করতেছি, কন্ট্রোল সি, কন্টাক্টে গিয়ে দিয়ে দিচ্ছি, কন্ট্রোল এস, অ্যাবাউটে দিচ্ছি, কন্ট্রোল এস। এবার দেখেন আরেকটু চেঞ্জ ছিল অবশ্য, এখানে অ্যাক্টিভটা তখন সরে যাবে, কাট করে আমি এখন কোথায় আছি? অ্যাবাউটে। অ্যাক্টিভটা তখন হয়ে যাবে অ্যাবাউট অ্যাক্টিভ হয়ে যাবে, বুঝতেছি? অ্যাবাউট পেজে গেলে অ্যাবাউট অ্যাক্টিভ, তখন আর হোমটা অ্যাক্টিভ হবে না। আর কন্টাক্ট পেজে আসলে অ্যাক্টিভটা হবে কন্ট্রোল এক্স, কন্টাক্টটা। দেখেন আপনি ধরতে পারছেন কিনা। তো এটা সবসময় কি করবেন, হোম পেজে বসে থেকে পুরাটা মেনু আগে রেডি করে ফেলবেন, যখন কমপ্লিট তারপরে কাট করে কপি করে অন্য পেজে দিয়ে আসবেন। কারণ বারবার একবার করে চেঞ্জ, বাকি পেজগুলোতেও চেঞ্জ, একবার এখানে চেঞ্জ তো ওখানে চেঞ্জ, একবারে কাজটা কমপ্লিট করে ফেললে আর এই কষ্টটা করতে হতো না। এখন দেখি আমি হোমে আছি, অ্যাবাউটে যাচ্ছি, এখন আমার বোঝা যাচ্ছে আমি অ্যাবাউট পেজে আছি। কন্টাক্ট, দেখছেন যেটাতে যাচ্ছি সেটাই এখন অ্যাক্টিভ দেখাচ্ছে। ক্লিয়ার হতে পারছি?
তাহলে এখন আমরা মেনু রেডি করতে পারতেছি, মেনু করতে পারতেছি। শুধু সমস্যা হচ্ছে যে ওই যে কি প্রবলেম, স্যার এখানে আমরা তো ক্লাস যেটা অ্যাক্টিভ দিছি প্রত্যেকটার সাথে আমরা যেটা যেটা ওই পেজে দিয়ে হচ্ছে এটা কোনো সিলেক্টর দিয়ে মানে অটো সিলেক্ট করা যায় না? পেজগুলো তো সব আলাদা আলাদা, সব আলাদা আলাদা HTML, এর একটার সাথে একটা লিঙ্ক না যে আপনি একসাথে সিলেক্টর দিলেই কাজ করবে না, এরকম কাজ করবে না, নিজে নিজে ধরবে না। হ্যাঁ, তবে জাভাস্ক্রিপ্ট এটা পারে, তখন ক্যালকুলেশন, জাভাস্ক্রিপ্ট ক্যালকুলেশন করতে পারে যে আপনি যে পেজে থাকবেন সেই পেজটাকে ধরে ওইটাকে ইনার HTML এ চেঞ্জ করতে পারে, আবার স্টাইলও চেঞ্জ করতে পারে জাভাস্ক্রিপ্ট। যে কারণে বাতিগুলো জ্বলে নিবে ওইভাবে জ্বলে নিবে। ঠিক আছে, এটা পারবে। তাহলে এতটুকু তো দেখা হয়েছে। আজকে আর যে টাইম আছে সেই টাইমের মধ্যে আমরা লেয়ারটা একটু বুঝি, মাফ করে দিব। আচ্ছা, লেয়ার তাহলে নেক্সট ক্লাসে দেখে। আর আজকে তাহলে এইটা দেখেন, মাউস নিয়ে যাচ্ছি, তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে। এত তাড়াতাড়ি চেঞ্জ হলে মজা লাগতেছে না, একটু সময় নিয়ে আসতো, সময় নিয়ে যেত, ভালো লাগতো না? হ্যাঁ, একটা প্রপার্টিস হাতে টাইম আছে, দেখে ফেলি। বাকি তো আমরা অ্যানিমেশনে গিয়ে একটু আরো ডিটেলসে জানবো। আমাদের আসলে মাউসের হোভারে যেখানে নিয়ে যাচ্ছি তখন এটা খুব তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে। আমি চেঞ্জটা একটু স্লো করতে চাই, সেটা হলো ট্রানজিশন। ওটা যে স্লো হবে, এটা ট্রানজিশন কত স্লো হবে সেটা বলবো আমি বলে দিচ্ছি। ট্রানজিশন, ট্রানজিশন, এই যে TRANSSITION, ট্রানজিশন। ট্রানজিশনটা আমি বলে দিচ্ছি যে ট্রানজিশনটা হবে যে 1S TASE, ইজি। ইজিটা অনেকগুলো আছে, ইজি ইন, ইজি আউট, এটা নিয়ে আমি পরে আলোচনা করে দিব। শুধু 1S মানে হলো 1 সেকেন্ড দেরি করে ট্রানজিশন হবে, মানে স্লো ট্রানজিশন। আর ইজিটা আমি শুধু এতটুকু বলি যে এটা স্লো শুরু হবে, স্লো শেষ হবে, স্লো শুরু করবে, স্লো শেষ হবে, এটাই বুঝাচ্ছে। তার মানে আমি যখন মাউসটা নিয়ে যাব তখন স্লো শুরু হওয়ার কথা, স্লো শেষ হওয়ার কথা, ট্রানজিশন। তো ইমেল এর এলআই না, এখন হোভার হচ্ছে হলো এখন কোথায়? ও আচ্ছা, আমি ভুল জায়গায় লিখে দিচ্ছি। আমি এটা কোথায় আছি? কন্টাক্ট পেজে। তাহলে আমরা কন্টাক্ট পেজে গেলে বুঝতে পারবো। একটু চেঞ্জ হতে দেখতেছি, বুঝতেছি, বুঝা যাচ্ছে? নিউজটা একটু মনে হয় দেরি করে আসতেছে, ব্লগ একটু দেরি করে আসতেছে, ট্রানজিশন হচ্ছে। এটাতে ট্রানজিশন বোঝা যাচ্ছে না। তাহলে আমি এক কাজ করি, ট্রানজিশন হবে অল, সবাই ট্রানজিশন হবে, কন্ট্রোল এস। এবার দেখি, শুধু এখানে হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্টে এটা গিয়ে ট্রানজিশন হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, কপি করে এবার সবাইকে দিব। হ্যাঁ, ওটা দিলে ভালো হতো। না না, একটু ওখানে একটা প্রবলেম কোথায় যেন করছি, সেই কারণে এটা এরকম দেখাচ্ছে। আপনারটা সবগুলো আসতেছে? আচ্ছা, লিংকের কালার চেঞ্জ হচ্ছে না, যে লিংকের কালারটা ডিফল্ট ভিজিটেড কালারটা ধরে রাখছে, ভিজিটেড ভিজিটেড।
টেক্সট ডেকোরেশন নান। এগুলো যে ভিজিট করে ফেলছে যে কারণে এগুলা চলে গেছে ব্যাকগ্রাউন্ড থেকে। দেখেন টেক্সট ডেকোরেশন নান করছি, তারপরে ডেকোরেশন নান হয়নি। আচ্ছা ঠিক আছে, ট্রানজিশনটা একটু মাথায় রাখেন তাহলে হবে। ট্রানজিশন এটা দিয়ে স্লো কাজ করে। ঠিক আছে, আজকে তাহলে লিঙ্কটা বাসা থেকে করে আসবেন। 3টা পেজ 4টা পেজ করেন। হ্যাঁ আচ্ছা আসতেছি।